درس আর কি। Recording in progress. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। HPEI content. Second, we principal হিসাব করতে শিখো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল 'আসর ইন্নাল ইনসানা লাফী খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. وقال النبي صلى الله عليه وسلم تعلموا الفرائض وعلموها فإنه نصف العلم. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে ফারেক করে ভূমি জরিপ বা আমিনশিপের মতো গুরুত্বপূর্ণ একটা বিষয় শেখার উদ্দেশ্যে এই কোর্সের ক্লাসে, প্রথম উদ্বোধনী ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে একটা ছোট সূরা কোরআন মাজিদ থেকে এবং দুখানা হাদিস পাঠ করেছি। আসলে প্রথমে তো এই যে সূরাটা পড়লাম, এর মধ্যে আল্লাহ বলতেছেন ওয়াল আস, জমানার কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। তবে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করে এবং পরস্পরকে হকের দাওয়াত দেয় এবং পরস্পর পরস্পরকে কি সবরের আহ্বান করে বা অন্যায় কাজ থেকে বিরত থাকার আহ্বান করে, তারা ব্যতীত সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আমরা যে কাজটা করতেছি নিঃসন্দেহে এটা একটা বড় নেক আমল। কেননা ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজই নিয়তের উপর নির্ভরশীল। আমরা যারা এই কোর্সটা শিখতেছি, আমরা নিজেদের হক নিজেরা বুঝে নেব, অন্যদেরকে মানুষের হক মানুষকে বুঝাই দিব, এটাই আমাদের উদ্দেশ্য। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের হক মানুষকে বুঝাই দিতেন, বিরাট বড় এক জিম্মাদারি এটা। আমিন অর্থ হচ্ছে কি বিশ্বস্ত। আমিন মানে মানুষের হক মানুষকে যে যারা বুঝায় দেয়, বিশ্বস্ত মানুষ। কিন্তু বর্তমানের আমিন প্রজন্ম কত উল্টাপাল্টা, এটা তো আমরা সবাই জানি। আচ্ছা যাক, আমরা আর একটা হাদিস পড়েছি, তাআল্লামুল ফারাইদা ওয়া আল্লিমুহা ফাইন্নাহু নিসফুল ইলম। বলে তোমরা ফরায়েজ শিক্ষা করো এবং মানুষকে শিক্ষা দাও, কেননা এটা সমস্ত ইলমের অর্ধেক। এই ফরায়েজটাকে, এই আমরা যেটা শিখবো এটা ফরায়েজের একটা উম, অংশ। ভূমি জরিপ, জমি মাপামাপি, নিজের হক নিজে বুঝে নেওয়া, মানুষকে মানুষের হক বুঝিয়ে দেওয়া, এটা বিরাট বড় এক জিম্মাদারি। এটা একটা সম্মানিত পেশা। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে আমিনরা এত উল্টাপাল্টা, এত যেই নামের অর্থ আমানতদার, বিশ্বস্ত, তারা যেন সবচেয়ে অবিশ্বস্ত এরকম। একজনের জমি আরেকজনকে দিয়ে দেয়, যেমনি সেমনি জমি মাপামাপি করতেছে। এই জন্য আমাদের মূলত আমরা একটা বিশ্বস্ত আমিন প্রজন্ম গড়ে তোলার জন্য আমরা এই এই কোর্সটা করাচ্ছি। আমাদের সারা দেশে অনেক অসংখ্য আলেম ওলামা এই কোর্স করাইতেছে এখন, আলহামদুলিল্লাহ। আমাদের এই কোর্সটা নিয়ে যেহেতু আমাদের প্রথম আজকে উদ্বোধনী, সেই জন্য আমি কিছু কথা বলবো। যে জুমের, যারা জুম ক্লাস ব্যবহার করতে জানেন না, তারা তো একটু জেনে নিবেন। বিশেষ করে জুম ক্লাসে আপনারা যারা অ্যাড হইবেন, হয়ে আপনারা এই আপনার যে মাইক্রোফোনটা আছে সেটা বন্ধ রাখবেন। না হয় আপনার মাইক্রোফোনের আওয়াজ, সাউন্ড ঘের ঘের চের চের করার কারণে অন্যদের ডিস্টার্ব হবে, এমনকি আপনারও ডিস্টার্ব হবে। আমাদের প্রত্যেকটা ক্লাসই ভিডিও লাইভ রেকর্ড আকারে থাকে। পরবর্তীতে আপনি যখন আমাদের এই ক্লাসটা দেখবেন, তখন কিন্তু অনেক সমস্যা মনে হবে এবং বিরক্ত লাগবে যদি আপনি মাইক্রোফোন চালু করে রাখেন, আহ, আওয়াজ আসলে, নয়েজ আসলে। এই জন্য মাইক্রোফোনটা অফ করে রাখবেন। পারলে ভিডিওটা একটু অফ করে রাখলে ভালো হয়, না হলে দেখা যায় আপনার ভিডিওটা অন্যের কাছে চলে যাবে, যার কারণে কি যারা একটু কম বোঝে
এমনিতে ডবল টাচ করে দিলে আমাদের যে স্ক্রিনটা দেখা যাচ্ছে, আমার যে স্ক্রিনটা সেটার মধ্যে ডবল টাচ করলেই কিন্তু পিন হয়ে যায়। সেক্ষেত্রে আর অন্য কোনো ভিডিও শো করবে না। তারপরও যারা একটু কম বোঝে তারা কিন্তু এটা করতে পারবেন। এই জন্য ভিডিওটা অফ রাখলে ভালো হয়। যখন প্রয়োজন হবে ইনশাল্লাহ আমরা বলবো। আমাদের এই ক্লাসে ভর্তি হওয়ার যোগ্যতাটা কি, যেহেতু আজকে প্রথম ক্লাস এই জন্য, বা উদ্বোধনী ক্লাস, ওরিয়েন্টেশন ক্লাস, একটু বলতে হয়। আমাদের ক্লাসে ভর্তি হওয়ার যোগ্যতা বলতে গেলে আপনার আমরা এমনি অষ্টম শ্রেণী বা সরহে বেকায়া বলে থাকি। আরবি লাইনে হলে সরহে বেকায়া, আর না হলে জেনারেল লাইনে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়া হলে আমাদের প্রস্তুতি অংশগ্রহণ করা যায়। এর উপরে যে কেউ একবারে এসএসসি এইচএসসি, হ্যাঁ, অনার্স মাস্টার্স, ডক্টর ডিগ্রি যত বড়ই হোক কোনো সমস্যা নাই, সবার জন্যই, অথবা বয়সের কোনো তারতম্য নেই, যে কেউ আমাদের এই কোর্সটা কি করতে পারবে। মোটামুটি 15 বছরের উপরে হলে যে কেউ আমাদের এই কোর্সটা অংশগ্রহণ করতে পারবেন। মোটামুটি বাংলা রিডিং করতে পারে, যোগ বিয়োগ ভাগ গুণ ক্যালকুলেটর দ্বারা করতে পারেন, টুকটাক কিছু ইংরেজি করতে পারেন, এরকম মোটামুটি যোগ্যতা থাকলে, আমাদের কোর্সটা বোঝার মতো যোগ্যতা থাকলে কোর্সটাতে অংশগ্রহণ করতে পারবেন। আমাদের ক্লাসের কিছু আদব কায়দা, যেমন আমরা আমাদের কোর্সে যারা ভর্তি হয় এদের মধ্যে অনেক বড় বড় মানের মানুষও আছে আলহামদুলিল্লাহ। আমাদের এখানে আলেম ওলামা মুফতি মুহাদ্দিস অনেক বড় বড় মানুষও এখানে অ্যাড হন আলহামদুলিল্লাহ। হাটাজারিতে আমাদের কোর্সটা মূলত অফলাইনে হয়। তো সেখানে আমার কাছে আলহামদুলিল্লাহ হাটাজারিতে এই মুসলিম শরীফ পড়ান এইরকম একজন শায়কও কি আমার কাছে আলহামদুলিল্লাহ ভূমি শরীফ পড়ায় এগুলো পড়ছেন। তো ওনার সাথে সাক্ষাৎ হলে উনি খুব মায়া মহব্বতের সাথে জড়ায়া উস্তাদ উস্তাদ বলে জড়ায়া ধরেন। এই যে একটা সম্মান বোধ। আমি তার ছাত্র হওয়ারও যোগ্য না, তারপর উনি আমার কাছে এগুলো শেখার কারণে উনি এতটা সম্মান করেন। আবার দুনিয়া বিলাইনে অনেক বড় বড় দেখা যায় যারা নবীন আইনজীবী, তারাও আমাদের এই কোর্সটাতে অংশগ্রহণ করেন। বিভিন্ন পুলিশ, র্যাব, বিডিআর, তারপরে আপনার সেনাবাহিনী থেকে অনেক অনেক কর্মকর্তা আছে, যারা গোয়েন্দা বাহিনী আর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমাদের যাদের এই প্রয়োজন তারাই আমাদের এই কোর্সটা করেন। অনেকের আবার সার্টিফিকেট প্রয়োজন হয়, যোগ্যতা আছে, পারেন, তারাও আমাদের এই কোর্সের মধ্যে অংশগ্রহণ করেন। তো আমিও আবার অনেক ব্যস্ত মানুষ। আমার দেশে একটা মাদ্রাসা মসজিদ আছে, সেখানে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা চলতেছে, নির্মাণ কাজ চলতেছে, এবং একটা মসজিদ আমার নিজস্ব জায়গায় আলহামদুলিল্লাহ হয়েছে। আর ঢাকায় আমাদের মাদ্রাসা, তারপরে অনলাইনের মাদ্রাসা, তারপর আরো অনেক যা ঝামেলা, হাটাজারিতে আমাদের কোর্স, তো অনেক যা ঝামেলা। তারপরও আপনাদের কোর্স যখন করব তখন তো আপনারা যে বিষয়টা না বুঝেন আমার কাছে জিজ্ঞেস করবেন। তো একটু আদবের সাথে, যেহেতু আমি একজন আলেম মানুষ, সেটা পারলে ভালো। না হলেও কমপক্ষে আপনি যে আমাদের কোর্সে ভর্তি হচ্ছেন, আমি যত ছোটই হই, আপনি এখন আপনার কি, আমি উস্তাদ হয়ে গেছি, হ্যাঁ। যখন আমি আমাদের কোর্সে আপনি ভর্তি হবেন, আমি আপনার উস্তাদ, আর আপনার স্টুডেন্ট হয়ে গেছে। এই এই মাথায় এটা নিয়ে একটু সম্মানের সাথে বলতে হবে। অনেকে আসলে অনেক সময় রাগারাগিও করে, কারণ পাওয়ারফুল মানুষ সবার কোর্সে ভর্তি হয়, তো সেটা করা যাবে না। আপনার যে কোনো সমস্যা ক্লাসের বাহিরেও যদি আপনি করেন, আমি যদি একটু ব্যস্ত থাকি, একটু সময় দিতে হবে আমাকে। আহ, অনেক সময় দেখা যায় ফোন করলেও ধরতে পারি না, আমি এতটা ব্যস্ত থাকি। অনেক সময় মোবাইল কাছে থাকে না। তো যখন আমি আবার দেখবো তখন আপনাকে ব্যাক করব, অথবা আপনার মেসেজ দিলে মেসেজের উত্তর দিব। এটার জন্য একটু ধৈর্য ধরতে হবে। আচ্ছা যাক, আরেকটা হচ্ছে আমাদের এই কোর্সটা অংশগ্রহণ করার জন্য দিনদার হওয়া আবশ্যক। আমাদের বিজ্ঞাপনের মধ্যে আমরা লিখছি দিনদার হতে হবে। দিনদার মানে আমি বলতেছি না আমার মতো এরকম হুজুর হতে হবে, হুজুর না, মানে নৈতিকতা সম্পন্ন হতে হবে। সেটা যে কোনো ধর্মের হইলেও কোনো সমস্যা নাই। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যে কোনো ধর্মেরও হইতে পারবে, কোনো সমস্যা, সবাই আমাদের এই কোর্স শিখতে পারবে। বাকি হচ্ছে নৈতিকতা, মানে আমরা যেটা শিখাবো মানুষকে সেটা সঠিকভাবে মাইপা বুঝাইয়া দিবেন, এবং নিজের হক নিজে সঠিকভাবে নেবেন, এই মন মানসিকতা থাকতে হবে আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য। আচ্ছা যাক, এটা হলো কিছু নিয়ম কানুন বললাম। আমাদের এই কোর্সে কি কি থাকবে এটা নিয়ে একটু আলোচনা করব। এর আগে আমি ভূমি জরিপ সম্পর্কে কিছু বলি। ভূমি জরিপটা কখন থেকে আরম্ভ হয়েছে? আসলে মানুষ যখন থেকে কি এই কৃষি নির্ভর হয়ে গেছে, দুনিয়াতে মানুষ আসার পরে কৃষি নির্ভর হওয়ার পরে কৃষি জমি কিন্তু সব জমিতে কিন্তু কৃষি কাজ করা যেত না, মানে চাষবাস করা যেত না। কেন? সব জায়গায় আগে এরকম সেচের ব্যবস্থা ছিল না। নদীর কাছাকাছি এলাকাগুলোই মানুষ চাষবাস করতো। তো ওই এলাকাগুলো চাষবাস করে 1 বছর চাষবাস করার পরে পরবর্তী বছর আবার সে চাইতো সেই জমিটাই আবার চাষ করবে, কিন্তু বর্ষাকালে পলি মাটি পড়ে
আইল গুলো মিসমার হয়ে যেত, যার কারণে পরবর্তী বছর আবার ধাক্কাধাক্কি ঠেলাঠালি লাগতো। তো এটা যেন না হয়, মানুষ তো সুশৃঙ্খল ভাবে জীবনযাপন করতে ভালোবাসে, এজন্য একটা চিন্তা ভাবনা করে দেখলো যে আমরা যদি কোনো একটা চামড়ার মধ্যে অথবা কিছুর মধ্যে একটা নকশা অঙ্কন করে রাখি, যে এইখানে যে একটা খুঁটা অথবা একটা গাছ আছে, এখান থেকে নিয়ে 500 হাত আব্দুর রহমানের, এরপরে আহ চতুর্দিকে একটা বাউন্ডারি করে রাখি, এদিকে এদিকে 500 হাত, 700 হাত, 800 হাত এরকম একজনের, এরপরে আর একজনের, একজনের সালাম দিয়েছিলেন ওয়া আলাইকুম আসসালাম, এরকম একটা যদি আমরা বাউন্ডারি করে রাখি, তাহলে আমাদের জন্য কি সুন্দর হবে। আমরা একটা নকশা আঁকা রাখলে পরবর্তী বছর আর ঠেলা লাগবে না, আমরা শুধু সেটা দেখে দেখে মাইপা হাতে অথবা যেভাবে মাইপায় আমরা কি করব, নিয়ে নেবো। তখন থেকে কিন্তু ভূমি জরিপটা শুরু হয়েছে। এরপরে আমাদের দেশে আপনার সিএসএস আর এস বিএস, হ্যাঁ, সিএসএস আর এস বিএস এই 4টা খতিয়ান বা জরিপ আমরা এখন বর্তমানে নাম জানি। সিএসটা হচ্ছে 1800, এই সালটা আপনাদেরকে মনে রাখতে হবে, 1888 থেকে 1940 সাল পর্যন্ত যে জরিপটা হয়েছিল, এটা ইংরেজরা করছিল। ইংরেজরা এই দেশটা মানে আমাদের ভারতবর্ষ দখল করে নিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে, আপনারা জানেন। তখন তারা অনেক নির্যাতন, জুলুম নির্যাতন অনেক কিছু করছে, সেটা আমার এখানে ইতিহাস আমি বেশি বলবো না, আমাদের কোর্সটা, আমাদের ইতিহাসটা একবারই কম। আবার আমাদের এই কোর্সটা অনেকে আবার চিন্তা করবেন না যে এটা একটা আইনের কোর্স, অনেক আইনজীবীরা ভর্তি হন, কিন্তু এটা আইনের কোর্স না। এটা আপনি নিজের জমিগুলো কিভাবে মাপামাপি করবেন, যে কোনো আকৃতির জমি, এবং জমির যে কাগজপত্র আছে, দলিল খতিয়ান নকশা, এগুলো কিভাবে বুঝবেন, বোঝার এই সমস্ত বিষয়ের কোর্স আমাদের। কিন্তু আইনি বিষয়ে আমাদের এখানে শিখতে পারবেন না, আইন বিষয়ে আমাদের এখানে বেশি একটা নাই। আচ্ছা, যাই হোক। তো সালটা মনে রাখতে হবে কেন, আমাদের নকশাগুলোর ভিতরে এই সালটা লেখা থাকবে, কিন্তু কোন নকশা এটা লেখা থাকে না, সিএসএস আর এস বিএস এরকম লেখা থাকে না। তো সালটা এই জন্য মনে রাখতে হবে, 1888 থেকে 1940 সালে পর্যন্ত কি হয়েছে, সিএস মানে ব্রিটিশরা যে জরিপটা করছিল খুব সূক্ষ্মভাবে রাজস্বের লক্ষ্যে তারা করছিল। এরপরে ওরা আসলে জনগণের সাথে সেরকম সম্পৃক্ত না থাকার কারণে একটা সময় তারা এই দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়। কিন্তু চলে যাওয়ার আগে তারা চিন্তা করছিল যে আরেকটা জরিপ করে জনগণের জমি জনগণকে কি করব, বুঝাই দিব। আগে তো জমিদারদেরকে মালিক বানায় তাদের থেকে তারা অন্য মানুষ থেকে খাজনা নিত, তো এভাবে সিস্টেমটা ছিল। কিন্তু তারা সৎ ইচ্ছা থাকার পরও একটা জরিপ করতে 53 বছর লাগে। ইংরেজ সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে, তখন কি আর 53 বছর সময় হবে? আর সৎ ইচ্ছা থাকা সত্ত্বেও তারা পারে নাই। এরপরে যখন ভারত পাকিস্তান ভাগ হয়ে গেল, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান নিয়ে পাকিস্তান, তো পাকিস্তান সরকার এসে মানুষের মধ্যে সুশৃঙ্খলা ফিরিয়ে দেওয়ার জন্য আর একটা জরিপ কার্য হাতে নেয়, সেটার নাম হচ্ছে এসএ। মানে এখন পাকিস্তান সরকারও চিন্তা করলো যে আমরা যদি এইভাবে সরেজমিনে জমি মাইপা মানুষকে বুঝাই দেওয়ার চেষ্টা করি, তাহলে তো অনেক সময় লাগবে, এত সময় তো নাই, মানুষ তো অনেক পেরেশানিতে আছে। এই জন্য তারা চিন্তা করলো অফিসের মধ্যে বসে থেকে কিভাবে শুধু খতিয়ানটা তৈরি করে, জমি না মেপে শুধু খতিয়ানটা তৈরি করে কিভাবে আমরা মানুষকে জমিটা বুঝাই দিতে পারি। তো এই জন্য তারা অফিসে বসে শুধু খতিয়ানটা তৈরি করে দিল। আহ সেখানে শুধু আপনার খতিয়ান তৈরি হইলো, কিন্তু সরেজমিনে মাপে নাই। ঢাকা এবং সিলেট ব্যতীত এর কোনো কি এই, সরেজমিনে মাপে নকশা টকশা পাওয়া যায় না, শুধু খতিয়ানটা পাওয়া যায়। তো এটা হয়েছিল আর 1956 থেকে 63 সালের ভিতরে, 1956 থেকে 63 সালের ভিতরে এসে মানে স্টেট ইকুইজিশন। আচ্ছা, যাক। আর একটা হচ্ছে আরএস। এই যে একজন মানে কি করলো, পাকিস্তান সরকার এসে যে জরিপটা করলো, করার পরে দেখা গেল ওনারা কি করছে, যে অফিসে বসে এরকম খতিয়ান তৈরি করাতে একজনের জমি আরেকজনকে লিখে দিয়ে দিছে, এটাও হয়েছে অহরহর হয়ে গেছে, অনেক বেশি এরকম সমস্যা হয়ে গেছে। তো যেই সুযোগটা মানে ভালো করার চেষ্টা করছিল, মানে সুশৃঙ্খলা ফিরে আনার চেষ্টা করছিল, সেই সুশৃঙ্খলা তো ফিরে আসবো দূরের কথা, আরো বিশৃঙ্খলা বেড়ে গেছে। তখন তারা চিন্তা করলো এখন সরেজমিনে মাইপা ছাড়া জরিপ করা করে কোনো কাজ হবে না। এই জন্য তারা আবার আরেকটা জরিপ কার্য হাতে নিল, আরএস বা রিভিশনাল সার্ভে। এটা হচ্ছে 1965 থেকে 1985 সাল পর্যন্ত, 1965 থেকে 85 সাল পর্যন্ত এই জরিপটা হয়। এখন আমরা কি কি শিক্ষা দিব আমাদের এই কোর্সে, এটা নিয়ে আমাদের এই যে বিজ্ঞাপন আছে ওখানে লেখা আছে, মানে বৈজ্ঞানিক সূত্রে বিভিন্ন জমি মাপার কলা কৌশল। আসলে ভূমিবিজ্ঞানীরা যে সমস্ত সূত্র আবিষ্কার করেছেন, সে সমস্ত সূত্র দিয়ে আমরা কিভাবে জমিগুলি মাপবো সেই সমস্ত বিষয় আপনার এখানে
ত্রিভুজ জমি আছে, চতুর্ভুজ আছে, ত্রিভুজ 6 প্রকার আছে, চতুর্ভুজ 6 প্রকার আছে, গোলাকৃতি জমি আছে 6 প্রকার, আর আঁকা বাঁকা যত ধরনের জমি আছে। সব ধরনের জমি আমরা কিভাবে মাপামাপি করব সেই বিষয়গুলো আমরা শিখবো ইনশাল্লাহ। এরপরে নকশা বা শীট দেখে জমির পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয়, আপনি নকশাটা ধরে স্কেল দিয়ে কিভাবে জমিটা মাপবেন সেই পদ্ধতি ইনশাল্লাহ আমরা শিখাবো। এরপরে সিএসএস আর এস বি এস এগুলা খতিয়ান পর্চা এগুলো কিভাবে বুঝবেন সহজে সেইগুলো ইনশাল্লাহ শিখাবো। এছাড়াও আছে ইট কাঠ বালু মাটি ইত্যাদি পরিমাপের যে সহজ পদ্ধতি, যেহেতু এগুলো মাপামাপির ভিতরে এগুলো একটু এক্সট্রা দিয়ে দিই। এরপর আনায় গন্ডা সম্পদের হিসাব, সাব কবলা, হেবা দলিল, মিউটেশন, নামজারি, খারিজ, ডিমার্কেশন, পাওয়ার অফ অ্যাটর্নি, মুক্তারনামা, ডিসিআর, এফআর, বায়া দলিল, স্কেচ ম্যাপ, দলিল যাচাই পদ্ধতি ডিজিটাল প্রযুক্তিতে। আর একটা আছে ডিজিটাল প্রযুক্তিতে আপনার কম্পিউটারে কিভাবে জমিটা মাপবেন। এটা আমার কম্পিউটারটা একটু সমস্যা দেখা দিতেছে, তারপরও আমি চেষ্টা করব যদি সরাসরি ক্লাস করাইতে পারি লাইভ তাহলে করাবো, না হলে আমাদের ভিডিও আছে এবং পিডিএফ আছে ওটা দিয়ে দিব, আপনারা ওটা দেখেও ওইটা ধরতে পারবেন। এটা হচ্ছে আলাদা একটা কোর্স, তারপরও আমরা এই জেনারেল নর্মাল কোর্সটার মধ্যেও আমরা এই ডিজিটাল ভূমি জরিপ এর যে মানে কম্পিউটারে মাপতে হয় জমি সেই বিষয়টা রাখছি আলহামদুলিল্লাহ। এটার বেসিকটা দিয়ে আপনি কি করতে পারবেন, যে কোনো নকশা মাপামাপি করে একেবারে আহ, আপনি ফলাফল বের করে সরাসরি কম্পিউটারে মাইপা মানুষকে রেজাল্ট দিতে পারবেন এবং দেখাইতে পারবেন। আচ্ছা যাক, এটাও পারবেন। এছাড়াও আমাদের এই বিষয়গুলো শেখানোর জন্য 5-6টা কি আছে শীট আছে। যেমন আপনার একটা পরিমাপ শীট আছে, একটা জ্যামিতি শীট আছে, একটা আনাগন্ডা শীট আছে, বা আরেকটা খতিয়ান বা জমি জরিপ পর্ব শীট আছে, আর একটা জরিপ বিজ্ঞান শীট আছে। এই শীটগুলো আমি নিজেই তৈরি করছি, আমি 2016 সাল থেকে হাটাদারি পটিয়াতে এই কোর্সগুলো করায় আসতেছি, আমাদের মুড ট্রেনিং সেন্টার যেহেতু ওখানে। এখন আমার মাদ্রাসা ঢাকা, এই জন্য আমি অনলাইনে কোর্সটা করি এবং হাটাদারিতে মাঝে মাঝে যাওয়া হয়, ওখানে উদ্বোধন টুদ্বোধন করে দিই। তো এই সমস্ত বিষয়গুলো শেখার জন্য একবারে সুপরিকল্পিত একটা সিলেবাস আছে, যেটা দিয়ে আপনি মূল যে কাজগুলো সবগুলো শিখতে পারবেন। ভূমি জরিপের যে মূল কাজগুলো সেগুলো আপনার সবগুলো শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো এখন আমরা অনেকে মনে করি যে জমি মাপাটা মনে হয় অনেক কঠিন, আসলে জমি মাপা কিন্তু অনেক কঠিন না। আমি একটু দেখাবো, এর আগে আপনাদেরকে একটু একটু দেখায় নি। এই হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা পরিমাপ দেখেন এখানে পরিমাপ সম্পর্কে আমরা আমাদের লাইভটা, আচ্ছা আমি এইভাবে ঘুরাই দিই। দেখেন এখানে রৈখিক পরিমাপ, পরিমাপ 3 প্রকার: রৈখিক পরিমাপ, বর্গ পরিমাপ, গণ পরিমাপ। রৈখিক পরিমাপ মানে যেটা রেখা মাপা হয় শুধু, মানে লম্বা লম্বি আমরা এই যে রাস্তার দুই সাইডে দেখা যায় মাইল কিলো এগুলো লেখা থাকে না, সেই পরিমাপটাকে আপনার রৈখিক পরিমাপ বলা হয় আর কি। আর একটা পরিমাপ আছে বর্গ পরিমাপ, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ বা ভূমি গুণ উচ্চতা বা ব্যাস গুণ পরিধি গুণ করে যে পরিমাপটা বের করা হয় সেটাকে বলা হয় বর্গ পরিমাপ বা স্কয়ার পরিমাপ। আমরা যে বলি না স্কয়ার, কত স্কয়ার ফিট কত স্কয়ার ফিট, এগুলো কিন্তু আমরা ব্যবহার করি, সেটাই মূলত বর্গ পরিমাপ। এটা বাংলায় বলে বর্গ পরিমাপ, ইংরেজিতে স্কয়ার পরিমাপ বলা হয়। আচ্ছা যাক, তো এইটা হচ্ছে জমি জমার মূল বিষয় আর কি, মাপামাপি। তো এটা আমরা ইনশাল্লাহ নিয়ে বেশি আলোচনা করব, এটা শিখবো ইনশাল্লাহ। এরপরে আরেকটা হচ্ছে ঘনপরিমাপ। ঘনপরিমাপ মানে 3 দিকের পরিমাপ। একটা পুকুর মাপলেন, এটার মধ্যে দৈর্ঘ্য প্রস্থ এবং কতটুকু গভীর হইলো পুকুরটা সেটাও কিন্তু মাপামাপি করতে হয়। এরপরে আপনি কাঠ মাপতে গেলে, কাঠও যেহেতু আমরা মাপামাপি শিখাবো, তো দৈর্ঘ্য প্রস্থ, হ্যাঁ মানে একটা কাঠ কতটুক দৈর্ঘ্য, কতটুক প্রস্থ এবং কতটুক পুরুত্ব আছে এটার ভিতরে সেটা মাপতে হয়। এই যে 3 দিক। এরপরে বালু, এক জায়গায় বালু ভরাট করলেন, দৈর্ঘ্য প্রস্থ কতটুকু উঁচু হবে এটা মাপামাপি, এই 3 দিক মেপে হ্যাঁ এইগুলো মাটি ভরাট করলেন। তো এই সমস্ত বিষয়, একটা রাস্তা করতে গেলেন দৈর্ঘ্য প্রস্থ, হ্যাঁ এরপরে আপনি কতটুকু সুরকি দিবেন কতটুকু উঁচু করবেন, এই যে একটা মাপ।
তো এগুলোকে বলে গণপরিমাপ আর কি। তো এগুলো ইনশাল্লাহ আমরা এগুলো শিখাবো কিছু, যেহেতু ইট কাঠ বালু মাটি এগুলো পরিমাপ গুলো আমরা শিখাবো ইনশাল্লাহ। এরপর আছে চিহ্ন পরিচিতি। দেখেন কোন সংখ্যার উপর এইরকম, আমরা অনেক সময় সংখ্যার উপর দেখবেন একটা র্যাপ চিহ্নের মতো থাকে, তো একটা থাকলে এটা ফুট বোঝায়। এরকম চিহ্ন যদি দুইটা থাকে তাহলে ইঞ্চি বোঝায়, তিনটা থাকলে সুতা বোঝায়। সুতাটা কি? আপনার ইঞ্চি ফুট এগুলো তো আমরা বুঝি, সুতাটা হচ্ছে এ, 8 সুতায় 1 ইঞ্চি, মানে 1 ইঞ্চির 8 ভাগের 1 ভাগকে সুতা বলা হয়। আপনার স্কেলের মধ্যে দেখবেন 1 ইঞ্চির ভিতরে 8টা ফুটা আছে। তো সেগুলি হচ্ছে সুতা। যেমন আমরা রড টড মাপলে দেখা যায় সুতার ব্যবহারটা করি, কাঠের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। তো আরেকটা আছে ডিগ্রি। আমি একটু সরাসরি আপনাদেরকে এতে নিয়ে যাই তাহলে ভালো হবে। আচ্ছা, আমি একটু এতে দেখাই, আপনাদেরকে ওখানে দেখাই বোর্ডে। হ্যাঁ, দেখেন, যেমন আমাদের একটা সংখ্যা লিখলাম, মনে করেন 10। 10 লিখে যদি আমরা এরকম একটা চিহ্ন দিই, একটা চিহ্ন হইলে এটাকে ফুট বোঝাবে। আমি যদি এরকম দুইটা চিহ্ন দিই তাহলে এটা হচ্ছে কি, ইঞ্চি বোঝাবে। এখন আমি মনে করেন 5 লিখলাম, 5 লিখে যদি এরকম তিনটা চিহ্ন দিই মানে 5 সুতা, এটা 10 ইঞ্চি, এটা সুতা। আর একটা হচ্ছে ডিগ্রি। ডিগ্রি আমরা এমনি তো শুনি যে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আসলে আমাদের ডিগ্রিটা তাপমাত্রা না, আমাদের হচ্ছে অ্যাঙ্গেল। যে কোনো একটা গোলাকৃতির বস্তু, যে কোনো একটা গোলাকৃতির বস্তু, সেটা একটা মানে সরিষার দানাও হইতে পারে, সেটা পুরাকৃতিক হইতে পারে। এটা গোলাকৃতির আস্ত মানে পরিপূর্ণ একটা জিনিস বোঝাইতে 360 ডিগ্রি বলা হয়। এই 360 ডিগ্রির অর্ধেক আপনার কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রির অর্ধেক আপনার হচ্ছে 90 ডিগ্রি। এই যে এটা কি, মানে ডিগ্রিটা কি, মানে এই যে এখানে একটা কোণা তৈরি হয়েছে, এখান থেকে এসে এখানে একটা কোণা তৈরি হয়েছে না, এখান থেকে এখানে একটা কোণা তৈরি হয়েছে, এই যে এখানে একটা কোণা তৈরি হয়েছে, মানে অ্যাঙ্গেল না, এটার নাম হচ্ছে 90 ডিগ্রি। তো এটা হচ্ছে ডিগ্রি। ডিগ্রিটা লেখা হয় কেমনে, যেমন আমরা 90 এরকম লেখে এরকম উপর একটা গোল চিহ্ন দিয়ে দিই, হ্যাঁ, এটার নাম হচ্ছে ডিগ্রি। তারপরে মনে করেন 100 এরকম লেখে এই যে গোল চিহ্ন, আবার 360, এই যে মানে এটা উম, আপনার বুঝতেন, একটা দিলে তো একটা উদাহরণ দিলে বুঝবেন। তো এইগুলো হচ্ছে কি ডিগ্রি। আরেকটা দেখেন, আমি আরেকটু আমাদের এতে দেখাই। এই, দেখেন, কিছু পরিমাপ আমি একটু বলি, তারপরে আমি আর একটু বোর্ডে দেখাবো ইনশাল্লাহ। দেখেন, পরিমাপের মধ্যে আছে সরকার স্বীকৃত কিছু পরিমাপ আছে। যেমন 4.356 বর্গ ফুট, এটাকে বলা হয় 1 অযুতাংশ। দেখবেন আপনার খতিয়ানের ভিতরে অযুতাংশটা লেখা থাকে, মানে 100 শতাংশে 100 অযুতাংশ হচ্ছে 1 শতাংশ, মানে 1 শতাংশের 100 ভাগের 1 ভাগকে কি বলা হয়? অযুতাংশ বলা হয়। আবার 435.6 শূন্য বর্গ ফুটকে 1 শতাংশ বলা হয়। মানে হচ্ছে কি আপনার, আমি দেখাবো না বোর্ডে দেখাবো ইনশাল্লাহ। বর্গ ফিটটা মানে একটা টাইলস আছে না, 1 ফিট 1 ফিট 1 ফিট, চারদিকে 1 ফিট, এটাই হচ্ছে একটা 1 বর্গ ফিট। এরকম 435 থেকে 36টা টাইলসে যে পরিমাণ জায়গা নিবে সেটাকে বলা হয় 1 শতাংশ। এরপরে 720 বর্গ ফিটে 1 কাঠা। এটা আসলে সরকারি হিসাবে, কিন্তু কাঠার হিসাবটা বিভিন্ন জায়গায় বিভিন্ন তারতম্য আছে। 1 কাঠা হচ্ছে কি আপনার 1.6528 শতাংশ, কিন্তু ঢাকায় হচ্ছে মাত্র 1.5 শতাংশ 1 কাঠা, মানে 654 বর্গ ফিটে 1 কাঠা। আবার আমাদের দেশ নেত্রকোনায় আপনার আছে 10 শতাংশ 1 কাঠা, ময়মনসিংহে শুনছি যে 6 শতাংশ 1 কাঠা। এটা বিভিন্ন তারতম্য আছে। তো এগুলো আসলে কোনো কাগজে কলমে লেখা থাকে না, তারপর এগুলো আঞ্চলিক হিসাব আর কি। তারপর দেখেন 14,400 বর্গ ফিটে 1 বিঘা বলা হয়। হ্যাঁ, 20 কাঠায় 1 বিঘা, এটা হচ্ছে ওই যে 720 বর্গ ফিটে 1 কাঠা যেরকম, এইরকম 20 কাঠায় 1 বিঘা। আহ 1 বিঘা সমান সমান হচ্ছে 33.06 শতাংশ, প্রায় 1 শতাংশ হচ্ছে কি, 100 শতাংশ হচ্ছে 1 একর। 100 শতাংশ কি, 1 একর। আবার 1 একর মানে, মানে 1 একর হচ্ছে 10,000 অযুতাংশ হচ্ছে 1 একর। একটা জিনিস আমি একটু বলি, সেটা যদি আপনারা বলার সাথে সাথে বুঝতে পারেন তো বুঝলেন, না পড়লে আপনারা মুখস্থ করবেন এগুলো ইনশাল্লাহ। যারা ভর্তি হয়েছেন কিন্তু পিডিএফ আমি দিয়ে দিচ্ছি। বলে যে 10,000, দেখেন 9,999 হলেও কিন্তু অযুত হয় না।
10,000 হইলে অযুত হয়, মানে এক অযু, 10,000 হচ্ছে এক অযু। এই 10,000 ভাগের এক ভাগকে বলা হয় অযুতের এক অংশ। 10,000 ভাগের এক অংশকে অযুতাংশ বলা হয় আর কি, এক অংশ, এটাকে অযুতাংশ বলা হয়, এক অযুতাংশ। আবার এই একর আছে না, জমি জমার একক হচ্ছে একর। যেমন আমরা এক শতাংশ বলি, এটা কি, মানে 1 একরের 100 ভাগের এক ভাগকে 1 শতাংশ বলা হয়। 1 একরের 100 ভাগের এক এক ভাগকে কি শতাংশ বলা হয়, 1 শতাংশ। আচ্ছা দেখ, এরপরে দেখেন এওর, 100 বর্গ মিটারে 1 এওর বা 2.47 শতাংশ কি আপনার এ, এক এওর বলা হয়। 1 হেক্টর, আমরা এই যে হেক্টর শুনি, এটা কি 247 শতাংশে 1 হেক্টর, বা 2.47 একরে কি 1 হেক্টর। আবার এখানে 10 মিলিতে 1 সেন্টিমিটার, 10 সেন্টিমিটারে 1 ডেসিমিটার, এবং 10 ডেসিমিটারে 1 মিটার, 100 সেন্টিমিটারে এখানে কি 1 মিটার, 1,000 মিটারে 1 কিলোমিটার। এরপরে এই মিটার, এই যে সেন্টিমিটারটা পরিমাপটা আমরা ইঞ্চি তো একটু বেশি বুঝি, তো আমরা এগুলো ব্যবহার করি। তো 2.54 সেন্টিমিটারে হয় 1 ইঞ্চি। দেখেন আরো কিছু পরিমাপ এখানে, 1 ইঞ্চি সমান সমান 800, এটা তো আপনারা আগেও বলে দিচ্ছি, জানেন। এরপর একটা লিঙ্কের পরিমাপ আছে, এগুলো আমরা আপনারা একটু মোটামুটি মুখস্থ করবেন। এখানে দেখেন কিছু আছে, দেখেন এখানে টিক চিহ্ন দেওয়া আছে, কিছু আছে বোল্ড করে দিছি, মানে এগুলো হচ্ছে বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টিক চিহ্ন আবার আবার বোল্ড করে দিছি, এগুলো একবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো একদম মুখস্থ করতে হবে। যেগুলো টিক চিহ্ন নেই এগুলো পারলে মুখস্থ করলে, না করলেও কোনো সমস্যা নেই। তো দেখেন এখানে লিঙ্কটা হচ্ছে ব্রিটিশ আমলে যে জমি মাপি করা হতো, তখন শিকল দিয়ে জমি মাপতো। শিকলের এক একটা যে একক আছিল না, সেটার নাম হচ্ছে লিঙ্ক। এই এক লিঙ্কের কতটুক পরিমাণ বলে 7.92 ইঞ্চি, মানে 8 ইঞ্চি থেকে একটু কম, বা ফুট হিসেবে 0.66 ফুট। তো এগুলোই। আচ্ছা, আর বিস্তারিত আমরা ইনশাল্লাহ আরো দেখবো। আমরা এখন একটু বোর্ডে যাই, বোর্ডে একটু দেখাই জমি মাপাটা যে কতটা সহজ। আমি একটু একটা উদাহরণ দিয়ে একটু খালি দেখাবো আপনাদেরকে। আমরা অনেক সময় মনে করি যে এই অনলাইনে কি আবার জমি মাপামাপি শেখা যাবে কিনা। যেমন মনে করেন আপনি একটা বিল্ডিং এ আছেন, সেই বিল্ডিংটা ধরেন উদাহরণস্বরূপ আর কি, তো এটার দৈর্ঘ্যটা হচ্ছে 100 ফুট। হ্যাঁ, দৈর্ঘ্য 100 ফুট, আর প্রস্থটা হচ্ছে 50 ফুট। তো এই যে জমিটা, এটা মাপা কিন্তু একদম easy। দৈর্ঘ্য এবং প্রস্থ দিলেই জমির পরিমাণটা বের হয়ে যাবে। সমান সমান ক্ষেত্রফল, দেখেন 100 গুণ আপনার 50, বাস 5 একে 5, আর 3টা শূন্য এখানে বসায় দেন, 5,000 বর্গ ফিট হচ্ছে। এই হচ্ছে বর্গ ফুট বা স্কোয়ার ফুট। তাহলে আমরা একটু আগে দেখলাম 435.6 বর্গ ফিটে কি 1 শতাংশ। তো এখন আমরা যদি কি করি, ক্যালকুলেটারে টিপ দেই, 5,000, পাঁচ 5,000 ভাগ হচ্ছে 435.6, তো দেখা যায় 11.48 শতাংশ। 11.48 শতাংশ বের হইলো। এই যে শতাংশটা বের করে ফেললাম, এটা এখন আপনি মনে করেন একটা রুমের মধ্যে আছেন, দৈর্ঘ্য প্রস্থ গুণ করে বের করতে পারবেন না? আমি বলে দিলেই তো বের করতে পারবেন। হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন যে হুজুর সব জমি তো এরকম সহজ না। আমরা সহজ গুলো আগে শিখাই, কঠিন গুলি বলে দিব, বুঝাই দিলে আপনি এগুলো নিজে প্র্যাকটিক্যাল করতে পারবেন। তারপর আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসেরও ব্যবস্থা আছে। আপনারা মনে করেন কোর্সটা শেষে একটা দিন আমার কাছে একটু বেড়ায় গেলেন, এসে সাথে আপনার প্র্যাকটিক্যাল ক্লাস গুলো করে গেলেন। আর কাগজপত্র যেগুলো আছে, এগুলো তো সামনাসামনি বসে শিখার জিনিস, এগুলো তো আর মাঠে নিয়ে যেতে হবে না। তো এগুলো তো আমরা এর ভিতরে শিখাবো। আপনার কম্পিউটারে খতিয়ান ধরে দিব, এবং নিয়মটা শিখায় খতিয়ান সরাসরি নিয়ে আপনাদের হাতে ওই পিডিএফ গুলো দিয়ে দিব, আমরা মোবাইলে দিয়ে দিব, আপনার কম্পিউটার থেকে বের করে নিতে পারবেন। তো প্র্যাকটিক্যাল ক্লাস সহ একবার হাতে কলমে শিখাবো ইনশাল্লাহ। এখন আমাদের এখানে যারা এই কোর্সে ভর্তি হবেন, যারা ভর্তি হয়েছেন পিডিএফ দিয়ে দিছি, ভর্তি কনফার্ম করলে দিয়ে দিব ইনশাল্লাহ। তো এখন মোটামুটি যদি ভর্তি হন, তাহলে আমাদের নাম্বারটা হচ্ছে 017 33 47 23 02, 33 47 23 02। এটা হচ্ছে আমাদের কি হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা মোবাইল নাম্বার। আপনি এটা দিয়ে যোগাযোগ করলে কি আমার সাথে যোগাযোগ করতে পারবেন ভর্তির জন্য। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে?
আমি নাম্বারটা আবারও বলে দিতেছি, 0 1 7 33 47 23 02। হ্যাঁ বলেন, কেউ যদি প্রশ্ন থাকে বলেন। কারো কোনো প্রশ্ন আছে? হুজুর আচ্ছা কেউ, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আমি একটা আসসালাম। তথ্য জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমাদেরকে কি আপনার ফিজিক্যাল এটা শেখানো হবে? ফিজিক্যাল পরিমাপটা এক নাম্বার হচ্ছে এটা। আর দুই ফিজিক্যাল নাম্বার এটি তো বললাম, ফিজিক্যালটা আইসা মানে কোর্সটা শেষে আপনারা কয়েকজন মিলে যদি আসেন, আমি ফিজিক্যাল প্র্যাকটিক্যাল দেখা দিব। আর এগুলো আসলে জমি মাপা যে কতটা সহজ, আপনারা এই কাজটা মানে না করলে বুঝবেন না। যে কোনো কিছু পারে না সেও জমি মাপতে পারে। হ্যাঁ, যারা আমার কাছে দেখা যায় সার্টিফিকেট নিতে আসে, তো দেখা যায় অঙ্ক টঙ্ক সেরকম পারেই না, তারপর সে জমি মাপাই পারে। মানে এটা মাথায় ঢুকছে পারে, এতটা সহজ। তারপরেও আপনি সরাসরি এসে প্র্যাকটিক্যালও করতে পারবেন। এই যে আমি বোর্ডে দেখাইলাম একটা, কত ইজি। এরকমই সবগুলো এরকমই। জি বলেন, আরেকটা কি জানি জিজ্ঞেস করতেছেন? হ্যাঁ, আমি জিজ্ঞেস করছিলাম আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমরা এই কোর্সটা করার পরে আমরা কি মুসলিম ফারায়েজ থেকে হলো গিয়ে জমির বন্টনগুলো শিখবো, নাকি হচ্ছে এটার জমির বন্টনটা আলাদা শিখে মুসলিম ফারায়েজে অ্যাড করব? আর আরেকটা কথা হচ্ছে, মুসলিম ফারায়েজের কয়টা ডক্টরিন আমাদের শেখানো হবে? এটা কি আউল রাত, তারপর হচ্ছে ডান, কি এই সবগুলো ডক্টরিন শেখানো হবে, নাকি শুধু ফারায়েজটা শিখে দেওয়া হবে? আমাদের 3 মাসের কোর্সের মধ্যে মুসলিম ফারায়েজটা নাই, 6 মাসের কোর্সের মধ্যে মুসলিম ফারায়েজটা আছে। এই 3 মাসের কোর্সের মধ্যে মুসলিম ফারায়েজটা ছাড়া শুধু মানে জমি কিভাবে, যে কোনো জমি কিভাবে মাপবেন, দলিল খতিয়ান নকশা কিভাবে বুঝবেন, হ্যাঁ সিএসএস আর এস বিএস, তারপরে এই সমস্ত যে এগুলো কিভাবে বুঝবেন, এই সমস্ত বিষয়গুলো শেখানো হবে, একজন আমিনের কাজ। আর ফরায়েজের আমাদের আলাদা আলাদা একটা কোর্স আছে, সেটা করলে আপনার 6 মাসের সার্টিফিকেট নিতে পারবেন। আচ্ছা, 6 মাসের সার্টিফিকেটের যে কোর্সটা আছে সেটার কোর্স ফিটা কত, আর ওটা কি জুমেই হয় কিনা ক্লাসটা? এটা 6 মাসেরটা যদি বেশ কয়েকজন হয় তাহলে আমি জুমে করাবো। আর না হলে আমাদের এটা রেকর্ডিং করা আছে, সেই কোর্সটার মধ্যে আপনি অংশগ্রহণ করতে পারেন। রেকর্ডিংটা নিলে 750 টাকা দিয়ে আপনি ওই কোর্সটা করতে পারবেন, ফরায়েজের এটা। আবার একটু কম বেশি হইতে পারে আলোচনা সাপেক্ষে। আর যদি সরাসরি লাইভে করাই, এই কোর্স বাদে ওইটার জন্য আরো 1000 টাকার মতো দিতে হয় আর কি, কারণ ওইটার মধ্যে মুখস্থ করার অনেক বিষয় বেশি। এটার কোর্স ফিটা না আমি ওই সময় মিস করে গিয়েছি, এটার কোর্স ফিটা কত তাহলে 3 মাসের? আমাদের এই কোর্সটা এমনিতে 3060 টাকা ফি, কিন্তু আমরা 60% ছাড়ে এখন আপনার নিতেছি মাত্র 1220 টাকা। আর আরেকটা আমি বলে দিই, 1220 টাকা তো আপনারা যারা আজকে কোর্সে অংশগ্রহণ করছেন, আপনারা যদি কালকের মধ্যে আমাদের এই কোর্সটার মধ্যে ভর্তি হন, আপনাদের জন্য আমি আরো 100 টাকা ছাড়, 100 আচ্ছা যাক আরো 200 টাকা ছাড় দিয়ে, মানে 1020 টাকা দিলে আপনারা এই কোর্সটাতে অংশগ্রহণ করতে পারবেন ইনশাল্লাহ। এবং এই কোর্সটা সপ্তাহে 2 দিন হবে, বুধবার এবং আপনার রবিবার। আর 9টা থেকে ক্লাস হবে আর কি, বুধবার এবং রবিবার 9টা থেকে। আগামী রবিবার থেকে ইনশাল্লাহ আপনাদের এই কোর্সটা ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। আমরা কি সরকারি সার্টিফিকেটের জন্য পরীক্ষা দিতে পারবো? হ্যাঁ, আপনারা আমাদের মূলত, আমরা মূলত সরকার অনুমোদিত ময়নামতি সার্ভে টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ব্রাঞ্চ। তো আপনারা চাইলে সরকার অনুমোদিত ময়নামতি সার্ভে টেকনিক্যাল ট্রেনিং থেকে সার্টিফিকেট নিতে চাইলে অনলাইনেও পরীক্ষা দিতে পারবেন, আমাদের অফিসে এসেও দিতে পারবেন। আর যদি কারিগরি নিতে চান, তাহলে আমাদের কোর্সটা করে আমাদের কুমিল্লা একবারে ইয়াতে হেড অফিসে যায়, ওখানে পরীক্ষাটা দিতে হবে আর কি। এই সিস্টেম আছে আমাদের। আচ্ছা, যদি আমি অনলাইন থেকে দিই তাহলে কত লাগবে, আর যদি আমি কুমিল্লা যেয়ে দিই তাহলে কত লাগবে? অনলাইন থেকে দিলে আপনার 1530 টাকা দিয়ে আপনি সার্টিফিকেট নিতে পারবেন। 3 মাস 6 মাসের সার্টিফিকেট নিতে পারবেন মাত্র 1530 টাকা। কোর্স ফিটা শুধু একটু বেশি 6 মাসের জন্য, আর সার্টিফিকেট ফি একই, 6 মাসেরটা নিলেও একই ফি। আর এই আর কারিগরির যেটা, এটা আমরা আর কি 6 মাসের কোর্সের জন্য আমরা 4000 টাকা নিয়ে থাকি আর কি। এটা আমাদেরকে এখানে রেজিস্ট্রেশন করে আপনাকে পরীক্ষা দিতে হবে একটা নির্দিষ্ট সময়ে, একদিন গিয়ে সব পরীক্ষা দিয়ে আসতে পারবেন। কারিগরিতে কয়দিন পরীক্ষা হয়, আর এটাতে কয়দিন পরীক্ষা একদিন হবে? একদিন একদিনে 500 মার্কের পরীক্ষা হয়, একদিনই হবে সবগুলো। একবারে আপনার প্র্যাকটিক্যাল টেকনিক্যাল সহ এগুলো পরীক্ষা নেওয়া হয় আর কি। পরীক্ষা কঠিন কিছু না, বেশি কঠিন না, সহজে আমাদের কোর্সটা করলেও ওখানে পরীক্ষা দিতে পারবেন ইনশাল্লাহ। এটা কি আমাকে কুমিল্লা গিয়ে পরীক্ষা দিয়ে আসতে হবে না 500 মার্কের? জি জি, কুমিল্লা গিয়ে পরীক্ষা, একটা নির্দিষ্ট ডেট দেওয়া হবে সেই তারিখে।
আচ্ছা, আমাদের লিঙ্কটা হয়তো কেটে যাবে, আমরা যেহেতু ফ্রি ভার্সনটা ইউজ করি তো। আর কারো কোনো কিছু জিজ্ঞেস করা থাকলে বলেন, আর যদি লিঙ্কটা কেটে যায় তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ আর কি। ইনশাল্লাহ আপনারা যারা ভর্তি হইতে চান আমার সাথে ওই যে 01733472302 নম্বরে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। বলছিলাম যে আপনাদের এখানে যে প্রতি যেদিন ক্লাস হবে সেদিন দুটোর ক্লাসের কথা বলছেন। দুটো ক্লাস মানে কিরম ভাবে হবে? পর পর দুটো ক্লাস কিরম ভাবে হবে এই যে সেটা যদি। এখন একটা ক্লাস হইতেছে না, এই ক্লাসটা জি। হয়ে আমি এই 5-10-15 মিনিটের জন্য একটা মানে ব্রেক দিব। এরপরে আবার আরেকটা ক্লাস হবে, এইভাবে দুইটা ক্লাস হবে আর কি। মানে আমাদের প্রতিটা ক্লাস 35-40 মিনিট করে দুইটা ক্লাস হবে এরকম। রবিবারেও দুইটা, ক্লা- আর বুধবারেও দুইটা। জি, ক্লাসের কি নাম্বারিং করা থাকবে, যেটা 1 নম্বর ক্লাস, 2 নম্বর ক্লাস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম্বারিং করা থাকবে। মানে ঠিক এগুলো আছে, সেটা ভিডিও গুলো বুঝলাম। যেন ছোট ছোট হয়, আপনার পরবর্তী দেখলে যেন বোরিং না লাগে, এই জন্য আমি আর কি পার্ট পার্ট ভাবে ছোট ছোট ভিডিও করি আর কি। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তাহলে আজকের মতো এখানেই আর কি শেষ। আপনারা যারা ভর্তি হইতে আগ্রহী, হ্যাঁ আপনারা মনে করেন মোটামুটি যারা অংশগ্রহণ করতে আগ্রহী, কোনো সমস্যা থাকলে সেই সমস্যা জানাও আমাকে কি করতে পারেন, 01733472302 নাম্বারে করতে পারেন, অথবা আমাদের পেজের মধ্যেও মেসেজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে তাহলে, হ্যাঁ, আমরা যারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আজকের মতো তাহলে এখানে শেষ। আসসালামু আলাইকুম।